গুড আফটারনুন স্টুডেন্টস। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। কি সবাই ভালো আছো তো? খুব ভালো। আমিও ভালো আছি। আমি তোমাদের ভূগোল বিষয়ের শিক্ষক মানস স্যার। আমরা বিগত বেশ কয়েকটি ক্লাস ধরে ভূগোল বিষয়ের গুরুত্বপূর্ণ অনেকগুলি অধ্যায় সম্পর্কে আমরা কিন্তু ইতিমধ্যেই আলোচনা করে ফেলেছি, তাই তো? আচ্ছা, অনেক আলোচনা আমরা বারবার দেখেছি যে বাস্তবের সঙ্গে সম্পূর্ণ মিল রেখে আমি তোমাদেরকে বারবার বলেছি ভূগোল বিষয়ে যে কোনো চ্যাপ্টার বা যে কোনো অধ্যায় যখন আমরা আলোচনা করব তখন সেটা একদম বাস্তবের সঙ্গে যদি সম্পর্কিত হয়ে আমরা সেই বিষয়গুলোকে একটু আলোচনা করি, নিজেদের মধ্যে যদি একটু বোঝার চেষ্টা করি, তাহলে দেখবে সেগুলো বুঝতে আমাদের খুবই সুবিধা হয়। এবং যখন নিজেরা একটু ভালোভাবে মানে যেটা প্র্যাকটিক্যাল বলা হয়, একটু তোমার চোখের সামনে দেখে যেগুলো আমরা একটু বুঝে যাই, সেগুলো কিন্তু আমরা সহজে সেই জিনিসগুলো সহজে আমরা ভুলেও যাই না, সেগুলো কিন্তু আমাদের খুব ভালোভাবেই মনে থাকে। কিন্তু যে জিনিসগুলো বা যে বিষয়বস্তুগুলো তোমরা মুখস্থ হিসাবে মানে বুঝতে পারলে না, যাই হোক করে যে হোক মানে যে কোনোভাবে যখন তোমরা সেটাকে মুখস্থ করতে চাইছো, তখন দেখবে সেই জিনিসগুলো তোমরা একদিন বাদেই কিন্তু ভুলে যাও। সেটা সবার ক্ষেত্রে, শুধু তোমার ক্ষেত্রে না বা আমার ক্ষেত্রে না, আমাদের প্রত্যেকের ক্ষেত্রেই এটা হয়ে থাকে। ঠিক আছে? তো এরকমভাবে আমরা অনেকগুলো ক্লাস বিগত দিন ধরে কয়েকটা ক্লাস ধরে আলোচনা করেছি এবং সেগুলো তোমরা কতটা জানতে পেরেছো বা বুঝতে পেরেছো সেগুলোর মূল্যায়ন আমরা করেছি। কারণ প্রত্যেকটা ক্লাসের শুরুতে আজকেও যেমন আমি তোমাদেরকে ঠিক যেমনভাবে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করব, এই প্রশ্ন কিন্তু আমরা প্রত্যেকটা ক্লাসের শুরুতেই জিজ্ঞাসা করে এসেছি এবং সেখান থেকে আমরা বুঝতে পেরেছি যে তোমাদের কোন বিষয়গুলো বা কোন জায়গাটায় কোন প্রশ্নগুলো আরও একবার করে বলে দিতে হবে বা তোমাদের হয়তো একটু বুঝতে অসুবিধা হয়েছে, সেগুলো কিন্তু আমরা আরও বারবার করে বলে সেগুলো বোঝার চেষ্টা করেছি করেছি তো। আচ্ছা, তাই সেই রকমভাবেই আজকেও আমরা কিন্তু এই যে অধ্যায় সম্পর্কে আমরা আলোচনা শুরু করেছি বিগত ক্লাসে, সেই অধ্যায়টার নাম কি বলো তো আগে সবার থেকে শুনি। আচ্ছা, অধ্যায়ের নাম হচ্ছে উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্য সূচক মানচিত্র। দেখো, এটা কিন্তু বেশ একটা ইন্টারেস্টিং চ্যাপ্টার। আমি তোমাদের কালকেই শুরুতে বলেছিলাম যে আজকালকার দিনে আমরা এই যে ডিজিটাল ইন্ডিয়া বলি বা ডিজিটাল যুগ বলি, এই ডিজিটাল মাধ্যম বলি, সেগুলো কিন্তু সবকিছুই কিসের উপর নির্ভর করছে বলো তো? ইন্টারনেটের ওপর নির্ভর করছে। খুব ভালো কথা। এই ইন্টারনেটটা আসছে কোথা থেকে, কিভাবে আসছে? আমরা এই যে বলি যে আমরা নির্দিষ্ট একটি ঘরে থেকে সারা বিশ্বের সমস্ত কিছু ঘটনা আমার ফোনের মধ্যে বা আমাদের ল্যাপটপের মধ্যে আমরা খুব সহজেই দেখতে পাই বা বুঝতে পারি, এই যে ইন্টারনেট আমাদের সুবিধা করে দিচ্ছে, এটা কিন্তু তারও একটা মাধ্যম রয়েছে। ভেরি গুড, স্যাটেলাইট, তাই তো, বা কৃত্রিম উপগ্রহ। যে কৃত্রিম উপগ্রহ আমাদের পৃথিবীর চারপাশে ক্রমান্বয়ে কিন্তু ঘুরপাক খাচ্ছে, তাই না? সেখান থেকে তারা নির্দিষ্ট সময় অন্তরে এই পৃথিবীর ওপরে থাকা বিভিন্ন চিত্র তারা ক্যাপচার করছে, বিভিন্ন তথ্য সংগ্রহ করছে, বিশেষ করে আবহাওয়ার তথ্য, যে আবহাওয়ার আজকে বৃষ্টি হবে কি হবে না, এই যে আবহাওয়ার বিভিন্ন তথ্য, যোগাযোগ সম্পর্কিত তথ্য। আমরা আজকে বাড়ি থেকে বেরিয়েই, বাইক হোক বা চার চাকা হোক বা যে কোনো গাড়িতেই, আমরা কিন্তু সেই জায়গাটা, অচেনা জায়গা, অজানা জায়গা, সাহস করে বেরিয়ে পড়ছি কিসের জোরে বলো তো? ভেরি গুড, ঠিকই বলেছো, গুগল ম্যাপের সাহায্যে। তো এই যে জিনিসগুলো, এটা কিন্তু এর জন্য কিন্তু স্যাটেলাইট ইমেজের একটা বড়
বা স্যাটেলাইটের একটা বড় অবদান রয়েছে। যদি স্যাটেলাইট সঠিকভাবে না আসতো এর ব্যবহার, তাহলে কিন্তু আমরা আজকালকার দিনে এত অত্যাধুনিক ব্যবহার করতে পারতাম না। যেমন প্রাচীন যুগে বা কিছুদিন আগেও, যেমন 1900 দশকে, যেমন তোমার 1960-এর আগে, তখন এর প্রচলন এতভাবে শুরু হয়নি। তখন কিন্তু ঠিক যেমন পদ্ধতিতে, মানে একটা আমি তোমাকে খবর পাঠাবো, আজকে যেমন ফোন করছি, কয়েক সেকেন্ডের মধ্যে আমি যে কোনো ইনফরমেশন তোমাকে দিতে পারছি। আগে কি ব্যবস্থা ছিল? চিঠির ব্যবস্থা ছিল, বা টেলিগ্রাম, এই যে বিভিন্ন অন্যরকম মাধ্যম ছিল, বা একটা খবর পৌঁছাতে 7 দিন, 8 দিন, 10 দিন লেগে যেত, তাই না? তাহলে আমরা কিন্তু সেই দিক থেকে অনেকটা অ্যাডভান্স একটা যুগে কিন্তু আমরা বসবাস করছি। আচ্ছা, ঠিক আছে, বলতে বলতে তো অনেক কিছুই বলা হয়ে যায়। তোমাদেরও অনেকগুলো প্রশ্ন তোমরা করতে শুরু করছো, এগুলো আমরা করতেই থাকবো। তো আমি একটু কাজ করি কি, আমি এবার একটু প্রশ্ন করি, ঠিক করবো তো? আচ্ছা, আমি এবার কয়েকটা প্রশ্ন করি, যে প্রশ্নগুলো তোমাদের একদম জানার মধ্যে, অর্থাৎ বিগত ক্লাসে আমরা যে প্রশ্ন, মানে যে অংশ আলোচনা করেছিলাম, সেই অংশ থেকে কয়েকটি প্রশ্ন আমি তোমাদেরকে জিজ্ঞাসা করব। যারা পারবে তারা একটু রেসপন্স করবে, রেসপন্স করে আর আমি সবারকেই জিজ্ঞাসা করব যে কে কতখানি, কত ভালোভাবে এগুলো জানতে পেরেছো বা বুঝতে পেরেছো, বা কারো কোথায় ঘাটতি আছে সেটা আমরা কিন্তু সহজেই এখান থেকে বুঝতে পারবো, তাই তো? আচ্ছা, প্রথমেই আমাকে একটু বলো যে দূর সংবেদন অর্থাৎ কি? রিমোট সেন্সিং, খুব ভালো। এই দূর সংবেদন বা রিমোট সেন্সিং বলতে কি বোঝানো হয়? কথাতেই আছে দূর সংবেদন। আমি তোমাদেরকে রিমোট সেন্সিং এর কি একটা উদাহরণ দিয়েছিলাম? টিভির রিমোট আর টিভি চালানোর মধ্যে একটা উদাহরণ দিয়েছিলাম। হ্যাঁ, এবার বলো। আচ্ছা, ভূপৃষ্ঠের কোনো লক্ষ্যবস্তু, এটা অর্থাৎ একটা লক্ষ্যবস্তুকে আমাদের টার্গেট হিসাবে ধরে নেওয়া হচ্ছে, সেটাকে স্পর্শ না করে যদি দূর থেকে বৈজ্ঞানিক উপায়ে বস্তুটি সম্পর্কে তথ্য সংগ্রহ করা যায়, বা এই তথ্য সংগ্রহ করার সম্পূর্ণ যে ব্যবস্থা বা যে পদ্ধতি, সেটাকে আমরা কি বলবো? দূর সংবেদন বা রিমোট সেন্সিং, তাই তো? এটাই তো বলেছিলাম, আর তোমরা এখন সেটাই বললে, খুব ভালো বলেছো। এই দূর সংবেদন পদ্ধতি কি কি ভাবে কাজ করে? দুটি পদ্ধতিতে কাজ করে, তাই তো? একটা হচ্ছে বিমান চিত্র, অর্থাৎ বিমানের সঙ্গে সম্পর্কিত বা বিমানের সঙ্গে অ্যাডজাস্টেবল কোনো ক্যামেরা দিয়ে কোনো স্থানের যখন চিত্র আমরা ক্যাপচার করতে পারি। আর কি রয়েছে? উপগ্রহ চিত্র, ঠিক আছে? তো আমি তোমাদেরকে একটু এই উপগ্রহ চিত্র কাকে বলে, এই উপগ্রহ চিত্রের সংজ্ঞা একটু আমি তোমাদেরকে জিজ্ঞাসা করব। বলো তো সেটা কি? উপগ্রহ চিত্রের সংজ্ঞা, হ্যাঁ বলো। যে কৃত্রিম উপগ্রহ দ্বারা বিভিন্ন সেন্সরের সাহায্যে ভূপৃষ্ঠের প্রাকৃতিক বিভিন্ন তথ্য সম্পর্কিত বা সাংস্কৃতিক বিভিন্ন তথ্য যখন আমরা যে আলোকচিত্রের মাধ্যমে সংগ্রহ করে থাকি, সেই চিত্রকে আমরা উপগ্রহ চিত্র বলবো। হ্যাঁ, তাহলে তোমরা একদম ঠিকই বলেছো যে উপগ্রহ চিত্র কাকে বলা হয়, তোমরা একদম সঠিকভাবেই বলেছো। এই উপগ্রহ চিত্রটা আমরা কিভাবে সংগ্রহ করি? এটা ডিজিটাল আকারে আমরা কিন্তু এটাকে সংগ্রহ করি, একদম সঠিক কথা বলেছো। আচ্ছা, উপগ্রহ চিত্রের কয়েকটি বৈশিষ্ট্য সম্পর্কে আমরা কিন্তু গত ক্লাসে আলোচনা করেছিলাম। সেই বৈশিষ্ট্যগুলো কে বলতে পারবে আমাকে? আগে সবকটা বৈশিষ্ট্য একটু বলো, নামগুলো বলো। প্রথমে হচ্ছে প্রকৃতি, তাই তো? 1 নম্বর যদি প্রকৃতি হয়, পরপর আর কি কি রয়েছে সেগুলো একটু বলো। প্রকৃতির পরে রয়েছে পিক্সেল, খুব ভালো। তারপরে সেন্সর ব্যান্ড, তাই তো? সেন্সর ব্যান্ড, তারপরে প্রান্তীয় তথ্য,
কিভাবে আমরা ইনফরমেশনটা পাচ্ছি, ছদ্ম রং অর্থাৎ ফলস কালার কম্পোজিট, ক্ষেত্রমান অর্থাৎ এই যে উপগ্রহ কৃত্রিম উপগ্রহগুলোকে পৃথিবী থেকে কত দূরত্বে তাদেরকে স্থাপন করা হয় সেটা আমরা এখান থেকে জানতে পারি। আর একটা হচ্ছে স্কেল, খুব ভালো, যে নির্দিষ্ট স্কেলের সাহায্যে আমরা বুঝতে পারি এটা যে বৃহৎ স্কেলের ব্যবহার যেমন আমরা করতে পারি, আবার ক্ষুদ্র স্কেলের ব্যবহারও কিন্তু আমরা করে থাকি। আচ্ছা, আরেকটা প্রশ্নের উত্তর বলো তো, যে যে ল্যান্ডস্যাট, এই ল্যান্ডস্যাটের যে সোয়াথ তার দূরত্ব কত? ল্যান্ডস্যাটের সোয়াথের দূরত্ব হচ্ছে 185 কিলোমিটার। খুব ভালো। আচ্ছা, আমি কয়েকটি এখানে যে ভূপৃষ্ঠের উপাদান কি কেমন, মানে কোন নামটি আর তার সঙ্গে ছদ্ম রং, কোন ছদ্ম রং ব্যবহার করা হয় সেটা তোমাদেরকে বলতে হবে। বলতো জলভাগ, জলভাগ কোন ছদ্ম রং দ্বারা চিহ্নিত করা হয় এই ফলস কালার কম্পোজিটে? গাঢ় নীল। বসতি সবজে নীল, অর্থাৎ নীল রং দিয়ে আমরা সেটাকে বুঝতে পারি, তাই তো? আচ্ছা, টিসিসি এবং এফসিসি এর পুরো কথা কি বলতো? টিসিসি হচ্ছে ট্রু কালার কম্পোজিট, অর্থাৎ যেটা প্রকৃত রং যেটা আমরা দেখতে পাই আমাদের চোখের দ্বারা, সেটা হচ্ছে ট্রু কালার কম্পোজিট। আর সেটাকে যখন আমরা এই এফসিসি অর্থাৎ ছদ্ম রঙের মাধ্যমে আমরা যখন সেটাকে প্রকাশ করতে পারি, সেটাকে কিভাবে প্রকাশ করা হয়? এফসিসি, যার পুরো কথাটা কি? ফলস কালার কম্পোজিট। আচ্ছা, এখানে আরো একটি কথা যেটা হচ্ছে আরজিবি। এই যে আরজিবি বলা হয়, এই আরজিবি এই কথার অর্থ কি? রেড, গ্রিন আর ব্লু। এই তিনটি রঙকে ব্যান্ডের মাধ্যমে প্রবেশ করিয়েই সেখান থেকে আমরা বিভিন্ন রঙকে এখান থেকে চিহ্নিত করতে পারি ছদ্ম রঙের জন্য। ঠিক আছে? আচ্ছা, তো এই পর্যন্ত আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম, তাই না? আমরা এবার পরবর্তী ক্লাসে, অর্থাৎ আজকে আমরা ঠিক এর পরবর্তী অংশ থেকে এই যে উপগ্রহ চিত্রের কি কি প্রকারভেদ, কি কি উপাদান, কিসের সাহায্যে এই কৃত্রিম উপগ্রহগুলো কাজ করে থাকে, তাদের যে বিভিন্ন প্রকারভেদ, তাদের পার্থক্য এবং বিভিন্ন দেশের কৃত্রিম উপগ্রহের সম্পর্কের উদাহরণগুলো, সেই সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। ঠিক আছে? তাহলে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু ষষ্ঠ অধ্যায়ের, এই ষষ্ঠ অধ্যায়েরই উপগ্রহ চিত্র, ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের উপগ্রহ চিত্র উপাদান এবং তার এই উপগ্রহ চিত্র উপাদান সম্পর্কে আমরা আজ আলোচনা করব। ঠিক আছে? সবাই একটু মনোযোগ সহকারে শুনবে। যদি কারোর কোথাও কোনো সমস্যা হয় তাহলে আমাকে কিন্তু অবশ্যই জানাবে। আমি তাহলে সেই জায়গাটা যতটা পারবো তোমাদেরকে সমস্যা সমাধান অবশ্যই করব। ঠিক আছে? আচ্ছা, এখন তাহলে সবাই একটু মনোযোগ সহকারে শুনবে। আচ্ছা, এই যে উপগ্রহ চিত্রের উপাদান, এই উপগ্রহ চিত্রের উপাদান প্রয়োজনীয় দুটি উপকরণ আছে বা লক্ষ্য করা যায়। ঠিক আছে? দুটি উপকরণ আমরা লক্ষ্য করতে পারি। একটা হচ্ছে উপগ্রহ আর একটা হচ্ছে সেন্সার। মানে এই যে কৃত্রিম উপগ্রহটাকে আমরা যে ছবিটা তুলছি, কিসের সাহায্যে কিভাবে তুলছি, সেটাই একটা কৃত্রিম উপগ্রহ, আর একটা হচ্ছে সেন্সার। তো উপগ্রহকেও যেমন দুভাগে ভাগ করা যায়, সেন্সারকেও একই রকম ভাবে দুটি ভাগে বিভক্ত করা যায়। ঠিক আছে? উপগ্রহের যে ভাগগুলি রয়েছে সেগুলো কি কি? একটা হচ্ছে ভূ সমলয়। ভূ মানে কি? পৃথিবী। সমলয় মানে হচ্ছে পুরোটা হচ্ছে জিও স্টেশনারি উপগ্রহ। ঠিক আছে? আর একটা হচ্ছে সূর্য সমলয়, বা ইংলিশে যদি এটা আমরাকে বলি সেটা হবে সান সিনক্রোনাস উপগ্রহ। ঠিক আছে? দেখো, ভূ সমলয় জিও,
তাহলে জিও স্টেশনারি উপগ্রহ, আর একটা হচ্ছে সূর্য সমলয়, অর্থাৎ সূর্যের ইংলিশ করলে কি হয়, সান সিনক্রোনাস উপগ্রহ। ঠিক আছে। সেন্সার, এই সেন্সারকে আমরা আবার দুটি ভাগে বিভক্ত করতে পারি। একটা হচ্ছে সক্রিয় সংবেদক, আর একটা হচ্ছে নিষ্ক্রিয় সংবেদক। ঠিক আছে। তাহলে সেন্সারকে কটি ভাগে ভাগ করতে পারছি আমরা? দুটি ভাগে। কি কি? সক্রিয় আর নিষ্ক্রিয়। উপগ্রহ চিত্রকে কটি ভাগে ভাগ করতে পারছি আমরা? দুটি ভাগে। কি কি? ভূসমলয় বা জিও স্টেশনারি উপগ্রহ, আর একটা সূর্য সমলয় বা সান সিনক্রোনাস উপগ্রহ। ঠিক আছে। তো এইবার এই যে নির্দিষ্ট শ্রেণীবিভাগগুলো আমরা বললাম, নাম জানলাম, এইগুলো সম্পর্কে আমরা এবার বিস্তারিত আলোচনা করব। প্রথমে আমরা যে উপগ্রহ, এই উপগ্রহ সম্পর্কে যেটা বললাম, এই উপগ্রহের যে ভাগ, সেই ভাগটা আমরা আগে জানব। কি কি সেটা? বলা হচ্ছে ভূপৃষ্ঠ থেকে 160 কিমির বেশি উঁচুতে। কত কিমির উঁচুতে? 160 কিমির বেশি উঁচুতে একটি প্ল্যাটফর্মে কৃত্রিম উপগ্রহ স্থাপন করা হয়। মানে এই যে অরবিট, এই অরবিটটা ধরে দেখো জিও স্টেশনারি এই উপগ্রহটাকে এখানে স্থাপন করা হয়েছে, নির্দিষ্ট একটা উচ্চতায় তাকে বেঁধে দেওয়া হয়েছে, একটা কক্ষপথে তাকে লক্ষ্য রাখা হয়েছে। এই কক্ষপথেই সে পৃথিবীর চারিদিকে নিজের অক্ষের মানে পৃথিবীর অক্ষের চারিদিকে ঘুরতে থাকবে। ঠিক আছে। তাহলে এটা আমরা দু রকম জেনেছি। কি কি তোমরা বলো একটু? জিও স্টেশনারি আর একটা হচ্ছে সানসিনক্রোনাস। তো জিও স্টেশনারি বা ভূসমলয়, আমরা এখানে ইংলিশটা বললে একটু তোমাদের সুবিধা হবে, তোমরা এইভাবে প্র্যাকটিস করলে তোমাদের সেটা ভালো লাগবে। আচ্ছা, এই যে জিও স্টেশনারি যেটা বলা হচ্ছে সেটা কি বলছে? যেসব উপগ্রহ পৃথিবীর কোনো একটি স্থানের সাপেক্ষে, তাহলে এই যে পৃথিবীর কোনো একটি স্থান দেখো এই সাপেক্ষে, ঠিক আছে, আবর্তন গতির সমান তালে, না আবর্তন গতি ঠিক যেমন ভাবে সমান তালে ঘোরে, অর্থাৎ 24 ঘন্টায় একবার পশ্চিম থেকে যখন পূর্বে পৃথিবীর চারিদিকে কি করছে? ঘুরপাক খাচ্ছে। ঠিক আছে। এবং একই স্থানে স্থির আছে বলে মনে হয়, তাদের ভূসমলয় উপগ্রহ বলা হয়। ঠিক আছে। অর্থাৎ এই আবর্তন গতির জন্য যখন দিন রাত্রির পরিবর্তন হয়, কিন্তু আমরা মনে করি, আমরা যে যখন পৃথিবীর তলে অবস্থান করি, আমরা মনে করি কি পৃথিবী ঘুরছে না, পৃথিবী স্থির রয়েছে। একই রকম ভাবে এই যে জিও স্টেশনারি, এটা একটা নির্দিষ্ট আবর্তন গতির সমান তালে এটাও কিন্তু পৃথিবীর চারিদিকে পশ্চিম থেকে পূর্বে পৃথিবীর চারিদিকে ঘোরে। তাই নির্দিষ্ট স্থানে যদি থাকে তখন মনে হয় কি সেটাও একটা জায়গায় স্থির হয়ে রয়েছে। এগুলি নিরক্ষীয় তল বরাবর 36,000 কিলোমিটার ঊর্ধ্বে বৃত্তাকার কক্ষপথে এদেরকে স্থাপন করা হয়। তাহলে কিসের বরাবর স্থাপন করা হচ্ছে? নিরক্ষীয় তল বরাবর 36,000 কিলোমিটার। দেখো 36,000 কিলোমিটার এই যে উচ্চতা বলা হয়েছে, নিরক্ষীয় তল, এটা নিরক্ষীয় এরকম ভাবে চলে গেছে। এই নিরক্ষীয় তল বরাবর দেখো এরকম একটা নির্দিষ্ট কক্ষপথ, এই হচ্ছে উপগ্রহ। এই কক্ষপথে কিন্তু এটা পৃথিবীর আবর্তন গতির সঙ্গে সামঞ্জস্য রেখে এটাও কিন্তু পৃথিবীর চারিদিকে ঘুরপাক খাচ্ছে। ঠিক আছে। তাহলে এই জিও স্টেশনারি স্যাটেলাইট কত কিলোমিটার উচ্চতায় স্থাপন করা হয়? নিরক্ষীয় তলের সাথে 36,000 কিলোমিটার ঊর্ধ্বে বৃত্তাকার কক্ষপথে স্থাপন করা হয়ে থাকে। তাই তো? এটি একই জায়গায় পৃথিবীর অর্ধেক অংশের ছবি তুলতে পারে। তাহলে এই যে এখান থেকে যখন পৃথিবীর দিকে এগোচ্ছে, তখন পৃথিবীর কি হচ্ছে? অর্ধেক অংশের কিন্তু ছবি এখান থেকে ক্যাপচার করতে পারছে। এটা কিসের জন্য ব্যবহার করা হয় জিও স্টেশনারি স্যাটেলাইট গুলো?
এটি মূলত আবহাওয়া এবং যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে ব্যবহৃত হয়। তাহলে এগুলো কিন্তু নির্দিষ্টভাবে পৃথিবী থেকে সেইভাবে তাদেরকে সেট করা হয় যে এই নির্দিষ্ট কাজের জন্য তাদেরকে এই পৃথিবীর অক্ষের ওপর 36,000 কিলোমিটার উচ্চতা তাদেরকে স্থাপন করা হচ্ছে। কিসের জন্য স্থাপন করা হলো? আবহাওয়া এবং যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে। কয়েকটি জিওস্টেশনারি উপগ্রহের নাম কি রয়েছে? আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে যে নাম রয়েছে এনস্যাট, যেটা ভারতবর্ষ, জিওইএস এটা একটা রয়েছে, আচ্ছা এনওএএ যেটা আমেরিকা যুক্তরাষ্ট্র ব্যবহার করে, গমস যেটা রাশিয়া ব্যবহার করে, এছাড়াও মিটিওর এবং জিএমএস এই উপগ্রহ জিওস্টেশনারি উপগ্রহর নামও আমরা উদাহরণ হিসাবে জানতে পারলাম। তাহলে কি কি উপগ্রহের নাম তোমরা জানতে পারলে? এনস্যাট, গোস, গোমস, এনওএএ, মিটিওর, জিএমএস। ঠিক আছে, তাহলে একটা উপগ্রহ সম্পর্কে আমরা জানলাম। পরবর্তী নাম কি আছে বলো? সান সিনক্রোনাস উপগ্রহ, তাই তো? এই সান সিনক্রোনাস উপগ্রহ হচ্ছে উপগ্রহের একটা দ্বিতীয় শ্রেণী বিভাগ। সেই সম্পর্কে কি বলা হচ্ছে? যেসব উপগ্রহ সূর্যের আপাত কোণের সাপেক্ষে, সূর্যের যে আপাত কোণ রয়েছে, দেখো এই যে একটা ৩৭.৫°, মানে আমরা তো এটা তো সূর্যের দিকে ৩৭° কোণ করে পৃথিবী তার নিজের কক্ষের উপর হেলে রয়েছে। তো এইভাবে কোণের সাপেক্ষে মেরু কক্ষপথে, দেখো এই যে মেরু কক্ষপথ, আগেরটা ছিল নিরক্ষীয় তল বরাবর, এটা কিন্তু মেরু কক্ষপথে। অর্থাৎ আগেরটা ছিল যদি পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে, আর সান সিনক্রোনাসটা কোন দিক থেকে ঘুরছে? উত্তর থেকে দক্ষিণ বরাবর পৃথিবীর চারিদিকে ঘুরছে। এদেরকে কি বলা হচ্ছে? সূর্য সমলয় বা সান সিনক্রোনাস স্যাটেলাইট, তাই তো? আচ্ছা, এগুলি মেরু অক্ষ বরাবর 700 থেকে 900 কিলোমিটার ঊর্ধ্বে দিনে গড়ে 14 বার পৃথিবীকে উত্তর থেকে দক্ষিণে প্রদক্ষিণ করে। তাহলে কত কিলোমিটার উচ্চতা স্থাপন করে? গড় উচ্চতা বলা হচ্ছে 700 থেকে 900 কিলোমিটার, অর্থাৎ এখানে ছবিতে দেখো 600 থেকে 800, অর্থাৎ গড় উচ্চতা কিন্তু প্রায় আমরা একই রকম দেখতে পেলাম। আচ্ছা, এই অক্ষ বরাবর 700 থেকে 900 কিলোমিটার ঊর্ধ্বে দিনে 14 বার, কতবার? দিনে 14 বার পৃথিবীকে কোন দিক থেকে কোন দিকে আবর্তন করছে বা প্রদক্ষিণ করছে? উত্তর থেকে দক্ষিণে কিন্তু পৃথিবীকে প্রদক্ষিণ করছে। এটি কি কাজে ব্যবহার করা হয়? এটি পৃথিবীর সমস্ত অংশের ছবি তুলতে পারে। আর জিও স্টেশনারিটা আমরা কি দেখেছিলাম? এটি যে কোনো সময় পৃথিবীর একটি প্রান্তের ছবি তুলতে পারবে, তাই তো? আর এটা পৃথিবীর সমস্ত অংশের ছবি তুলতে পারবে, অর্থাৎ যখন পৃথিবীকে যখন একটা দিনে 14 বার প্রদক্ষিণ করছে, তখন পৃথিবীর সমস্ত অংশের ছবি তুলতে সক্ষম। মূলত উপগ্রহ চিত্র তৈরি, সম্পদ সমীক্ষা, অর্থাৎ যে জায়গাগুলোতে মানুষ এখনো গিয়ে উঠতে পারেনি সেরকম জায়গারও সন্ধান বা যে কোনো সমীক্ষা কিন্তু জরিপ করা, অর্থাৎ সার্ভে করা, থিমেটিক ম্যাপ তৈরি করা, সেগুলো কিন্তু এই সান সিনক্রোনাস উপগ্রহের সাহায্যে করা যেতে পারে। ঠিক আছে, তাহলে জিওস্টেশনারি স্যাটেলাইটের মাধ্যমে আমরা কি কাজে ব্যবহার করি সেটা যেমন আমরা জানলাম। সান সিনক্রোনাস উপগ্রহ আমরা সেটা কি কাজে ব্যবহার করে সে ব্যবহারগুলো জানলাম। এগুলো কিন্তু পরীক্ষায় তোমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষায় এগুলো আসে যে এই যে সান সিনক্রোনাস স্যাটেলাইট সম্পর্কে তোমরা যা জানো সেগুলো লেখো, অর্থাৎ তোমাকে কত উচ্চতায় কিভাবে পৃথিবীর চারিদিকে প্রদক্ষিণ করছে, কি কি কাজে ব্যবহার করছি এগুলো, এবং তার সাথে হচ্ছে উদাহরণ। কি কি উদাহরণ? ভারতে IRS
এটা একটা সানসিনক্রোনাস স্যাটেলাইট। ফ্রান্সে এসপিওটি অর্থাৎ স্পট বলি আমরা। যুক্তরাষ্ট্রের ল্যান্ডস্যাট আর সিস্যাট। এই ল্যান্ডস্যাট এটা খুব বিখ্যাত উপগ্রহ। এর সাহায্যে প্রচুর খুব উল্লেখযোগ্য তথ্য কিন্তু আমরা এখান থেকে সংগ্রহ করতে পারি। তাহলে এই যে উপগ্রহের উপাদানের প্রথম যে অংশ ছিল উপগ্রহ, সেটা সম্পর্কে আমরা আলোচনা করলাম। পরবর্তী অংশ কি ছিল? সেন্সার। দেখি এবার সেন্সার সম্পর্কে কি বলা হচ্ছে। তো এই সেন্সারকেও আমরা কটি অংশে বিভক্ত করতে পেরেছি? দুটি অংশ, তাই তো? তাহলে কৃত্রিম উপগ্রহে আটকানো এক বিশেষ যন্ত্র বা ডিভাইস, যা দিয়ে কি করা হচ্ছে? ভূপৃষ্ঠের বস্তু দ্বারা প্রতিফলিত আলো, অর্থাৎ ভূপৃষ্ঠের কোনো বস্তুর উপর যখন আলো প্রতিফলিত করা হচ্ছে, সেইভাবে আলো সংগ্রহ করা হচ্ছে, তার বৈশিষ্ট্য তুলে ধরা হচ্ছে। ঠিক আছে? এই সংবেদকগুলি হচ্ছে দুই ধরনের, অর্থাৎ এই সেন্সার, যার বাংলা অর্থ হচ্ছে সংবেদক। দেখবি সেন্সার কিন্তু এখন বিভিন্ন কাজে আমরা ব্যবহার করে থাকি। ঠিক আছে? যেমন স্মার্ট ওয়াচ যেগুলো আমরা ব্যবহার করি, সেগুলোতে যেমন একটা সেন্সার রয়েছে, রিমোটে সেন্সার রয়েছে, বাইকে বা গাড়িতে সেগুলো কোনো সেন্সার রয়েছে। ঠিক আছে? তো আমরা এখন যেহেতু ডিজিটাল মাধ্যমে চলে এসেছি, ডিজিটাল যুগে, তো আমাদের কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের সেন্সার আমরা ব্যবহার করতে পারি। এখানে আমরা দুটো সেন্সার সম্পর্কে আমরা আলোচনা করব, শ্রেণীবিভাগ সম্পর্কে। কি কি সেগুলো? একটা হচ্ছে সক্রিয় সংবেদক, যেটাকে আমরা বলবো অ্যাক্টিভ সেন্সিং, এইটি। আর একটা রয়েছে নিষ্ক্রিয় সংবেদক, প্যাসিভ সেন্সিং। আচ্ছা, তোমরা ভয়েস চেঞ্জ পড়েছো, অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েস, সেখানেও দেখবে এরকম ভাবে, অর্থাৎ সক্রিয় আর একটা হচ্ছে নিষ্ক্রিয়। এটা নিজে থেকে কাজ করে, সক্রিয়। মানে কি? নিজস্ব, নিজের দ্বারা সে কাজ করতে পারবে। তো কিভাবে নিজেরা কাজ করছে দেখো একটু। এগুলি নিজ দেহের আলো, অর্থাৎ এই যে নিজে দেহের যে আলো, অর্থাৎ যে সেন্সার, সেই সেন্সার নিজ দেহের আলো বস্তুর ওপর প্রতিফলন করে দিন রাতের যে কোনো সময় তথ্য সংগ্রহ করে। তাহলে নির্দিষ্ট কোনো কিন্তু সময় উল্লেখ করা নেই, দিন হতে পারে বা রাত হতে পারে, যে কোনো সময়ে নিজস্ব আলো দিয়ে বস্তুর উপর সে আলোকে প্রতিফলিত করে যে কোনো সময় তথ্য আহরণ বা তথ্য সংগ্রহ করতে পারে। তাই এখান থেকে যেমন একটা আলোর একটা আসছে, সে আলো আবার এখানে প্রতিফলিত হচ্ছে, প্রতিফলিত হওয়ার জন্য সে কিন্তু ছবিগুলো বা তথ্যগুলো সংগ্রহ করতে পারে। ঠিক আছে? যেমন রেডার আর হচ্ছে অ্যাক্টিভ রেডিও মিটার। সক্রিয় সেন্সার, এই সক্রিয় সেন্সারের উদাহরণ হিসাবে আমরা কি বলতে পারবো? রেডার আর অ্যাক্টিভ রেডিও মিটার। ঠিক আছে? নিষ্ক্রিয় সংবেদক অর্থাৎ প্যাসিভ। এবার এই ছবিটার দিকে একটু লক্ষ্য রাখো, কিভাবে কাজ করছে। এগুলি কেবল দিনের বেলায়, এটা কি বলতো? সূর্য। দেখো, দিনের বেলায় বস্তুর সূর্যালোক প্রতিফলনের ভিত্তিতে তথ্য সংগ্রহ করে। তাহলে এই যে অ্যাক্টিভ সেন্সার যে কোনো সময় দিন অথবা রাত নিজের আলো দিয়ে বস্তুকে প্রতিফলিত করে সেখান থেকে তথ্য সংগ্রহ করে। আর এটা নিজের আলো নেই, অন্যের আলোয় আলোকিত হয়। যেমন আমরা যদি প্রকৃতিতে চাঁদের কথা বলতে পারি। ঠিক আছে? তো এরকম ভাবে কেবল দিনের বেলায় বস্তুর সূর্যালোকের প্রতিফলন, অর্থাৎ সূর্যের আলো যতক্ষণ থাকবে ততক্ষণই কিন্তু এ কাজ করতে পারবে, তথ্য সংগ্রহ করতে পারবে দিনের আলোতে। কি কি? ফটোগ্রাফিক ক্যামেরা। আমরা যে ফটোগ্রাফিক ক্যামেরা ব্যবহার করি, সে ফটোগ্রাফিক ক্যামেরা এই নিষ্ক্রিয় সংবেদকের উদাহরণ। ইলেকট্রনিক ক্যামেরা, ঠিক আছে, অর্থাৎ ডিজিটাল ক্যামেরা যেগুলো আমরা বলে থাকি ইলেকট্রনিক ক্যামেরা। মাল্টিস্পেকট্রাল সেন্সার, অর্থাৎ এই মাল্টিস্পেকট্রাল সেন্সার, এমএসএস যার পুরো কথা,
মানে শর্ট ফর্মে বলা হয়ে থাকে। আর এমএসএস এর পুরো কথা আমরা কি বলবো, মাল্টি স্পেকট্রাল সেন্সর। ঠিক আছে, শর্ট প্রশ্নে তোমাদের কিন্তু জিজ্ঞাসা করতে পারে। এগুলো হচ্ছে নিষ্ক্রিয় সংবেদক বা প্যাসিভ সেন্সরের উদাহরণ। ঠিক আছে, তাহলে সেন্সর কয় প্রকার, কি কি? দুই প্রকার, অ্যাক্টিভ সেন্সর আর প্যাসিভ। অ্যাক্টিভের উদাহরণটা কি? রেডার আর অ্যাক্টিভ রেডিওমিটার। আর নিষ্ক্রিয় ফটোগ্রাফিক ক্যামেরা আর ইলেকট্রনিক ক্যামেরা। তাই তো? আচ্ছা, এই পর্যন্ত বোঝা গেল সবার? খুব ভালো। এবার আমরা জানবো যেটা হচ্ছে যে উপগ্রহ চিত্র প্রস্তুতকারী সংস্থা কারা এই কাজটা করে। আমি তুমি কি করতে পারবো? এটা কি এতটাই সহজ জিনিস নয়, আমরা কিন্তু এত সহজে এই কাজটা করতে পারবো না। তো কারা করে এটা? ভারতের যে মহাকাশ গবেষণা সংস্থা রয়েছে, অর্থাৎ ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, যা শর্ট ফর্ম ইসরো বলা হয়ে থাকে। এই ইসরোর পুরো কথা কি? আই ফর ইন্ডিয়ান, এস ফর স্পেস, আর ফর রিসার্চ, ও ফর অর্গানাইজেশন। ঠিক আছে, অর্থাৎ ভারতীয় মহাকাশ গবেষণাগার সংস্থা বা কেন্দ্র। এর সদর দপ্তর হচ্ছে বেঙ্গালুরুতে, এবং এই ইসরোর সাহায্যেই বিভিন্ন রকেট বা বিভিন্ন যুগান্তকারী আবিষ্কার, দেখবে খুব রিসেন্টলি চন্দ্রযান চাঁদের মাটিতে, চাঁদের সাউথ পোলে গিয়ে সেখানকার তথ্য সংগ্রহ করতে পারছে। ঠিক আছে, তো ইসরোর সাহায্যেই কিন্তু সেগুলো সম্ভব হয়েছে। সদর দপ্তর কোথায়? বেঙ্গালুরুতে। ঠিক আছে, এর অধীনে আরো একটি সংস্থা কাজ করে যার নাম হচ্ছে NRSA, পুরো কথা ন্যাশনাল রিমোট সেন্সিং এজেন্সি। ঠিক আছে, এর সদর দপ্তর কোথায়? হায়দ্রাবাদ। এরা কিন্তু উপগ্রহ চিত্র প্রস্তুত করে এবং প্রকাশ করে। ঠিক আছে, আচ্ছা, ভারতে কোন কোন সান সিনক্রোনাস উপগ্রহ থেকে উপগ্রহ চিত্র তোলা হয়? যে সান সিনক্রোনাস পৃথিবীর চারিদিকে কতবার ঘোরে একদিনে? 14 বার ঘুরে পৃথিবীর অর্ধেক ছবি তোলে, পৃথিবীর সম্পূর্ণ ছবি তুলতে পারে। তাই তো? কি কি সিরিজ ব্যবহার করা হয়? IRS 1A, 1D, IRS P1 থেকে P6। এইগুলো হচ্ছে সান সিনক্রোনাস উপগ্রহ। এই দেখো, এটা হচ্ছে IRS P6 এর একটা উদাহরণ। এইরকম ভাবে এই জিনিসটাকে পৃথিবীর যে মাধ্যাকর্ষণ শক্তি তার বাইরে, গণ্ডিকে বাইরে বার করিয়ে দিয়ে একটা নির্দিষ্ট কক্ষপথ ফিক্সড করে দেওয়া হয়। সেই হিসাবে কিন্তু পৃথিবীর চারিদিকে এটা পাক খেতে থাকে। ঠিক আছে, এটা IRS অর্থাৎ একটা সান সিনক্রোনাস স্যাটেলাইটের একটা ছবি। আর এটা হচ্ছে ইসরোর সদর দপ্তর ব্যাঙ্গালোর। সেই ছবিটা আমি তোমাদের সামনে এখানে দেখালাম। ঠিক আছে, আচ্ছা, এইবার আমরা জানবো সেটা হচ্ছে জিও স্টেশনারি অর্থাৎ ভূ সমলয়, আর সূর্য সমলয় মানে সান সিনক্রোনাস। এদের মধ্যে পার্থক্য আমরা জানবো। কি কি আছে? প্রথমে অবস্থান হিসাবে পার্থক্যটা জানবো। জিও স্টেশনারি স্যাটেলাইট কত উচ্চতায় অবস্থান করে? 36,000 কিলোমিটার ঊর্ধ্বে নিরক্ষরেখা বরাবর অবস্থান করে। তাই তো? সান সিনক্রোনাস কোথায় অবস্থান করে তোমরা বলো? 700 থেকে 900 কিলোমিটার ঊর্ধ্বে মেরু অক্ষ বরাবর এটা লক্ষ্য করা যায়। খুব ভালো বলেছ। আচ্ছা, জিও স্টেশনারির আবর্তন তোমরা বলো দেখি। আবর্তন একদম ঠিক পশ্চিম থেকে পূর্বে পৃথিবীর গতির সমান তালে। তাই তো? পৃথিবীর গতির সমান তালে প্রদক্ষিণ করে, মানে পৃথিবীকে দিনে সেই জন্য একবার প্রদক্ষিণ করে, ফলে মনে হয় স্থির। অর্থাৎ পৃথিবী যেমন ঘুরছে তার সাথে সাথে সেটাও ঘুরছে। ঠিক আছে, যখন দুটো গতিশীল বস্তু পাশাপাশি আমরা দেখি তখন কি মনে হয়? দুটোই দাঁড়িয়ে রয়েছে, স্থির রয়েছে বলে আমরা মনে করি। এখানেও সেরকম ভাবে, সেই জন্য বলছে ফলে স্থির মনে হয়।
আর সানসিনক্রোনাস কিভাবে কাজ করে? সানসিনক্রোনাস উত্তর থেকে দক্ষিণে সূর্যের গতির সমান তালে দিনে গড়ে 14 বার পৃথিবীকে প্রদক্ষিণ করতে পারে, তাই তো? আচ্ছা, কি কি তথ্য পাওয়া যায় জিও স্টেশনারি থেকে? আবহাওয়া এবং যোগাযোগ সংক্রান্ত তথ্য। আর সানসিনক্রোনাস থেকে কি পাই আমরা? ভূ সম্পদের তথ্য যোগান দেয় এবং উপগ্রহ চিত্র তৈরি করে এই সানসিনক্রোনাস থেকে, তাই তো? আচ্ছা, চিত্র কিভাবে ক্যাপচার করে? এটি একই জায়গায় পৃথিবীর অর্ধেক অংশের ছবি তুলতে পারে, অর্থাৎ এক জায়গায় দাঁড়িয়ে সেটা পৃথিবীর অর্ধেক অংশের ছবি তুলতে পারছে। আর সানসিনক্রোনাস সমগ্র পৃথিবীর সব অংশের কিন্তু ছবি তুলতে পারে। দেখো, এই যে ছবিটা আমি দেখিয়েছি, একই সাথে জিও স্টেশনারি তার কক্ষপথ পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরে চলেছে নিরক্ষ তল বরাবর। কত কিলোমিটার ঊর্ধ্বে অবস্থান করছে? 36,000 ঊর্ধ্বে। আর উত্তর থেকে দক্ষিণে মেরু অক্ষ বরাবর 700 থেকে 900 কিলোমিটার উচ্চতায় অবস্থান করছে কে? সানসিনক্রোনাস, তাই তো? তাহলে ভূসমলয় উপগ্রহ বা জিওস্টেশনারি স্যাটেলাইট আর সানসিনক্রোনাস বা সূর্য সমলয় উপগ্রহের পার্থক্য তোমরা সবাই বুঝতে পেরেছো? খুব ভালো। তাহলে এতক্ষণে আমরা যা বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করলাম বা করেছি, কারোর কি বুঝতে কোথাও কোনো সমস্যা রয়েছে? নেই। তাহলে কি আলোচনা করলাম আজকে আমাদের বিষয়বস্তু হিসাবে? উপগ্রহের উপাদান সম্পর্কে। সেই উপাদানে কি কি বিষয় রয়েছে? সেখানে রয়েছে যে উপগ্রহ অর্থাৎ জিওস্টেশনারি আর সানসিনক্রোনাস, সেন্সার, অ্যাক্টিভ আর প্যাসিভ, এবং এখানটাতে আমাদের ভারতবর্ষে কারা উপগ্রহ চিত্র প্রস্তুত করে সেই সংস্থার নাম, আর এই সানসিনক্রোনাস আর জিওস্টেশনারি স্যাটেলাইটের মধ্যে ডিফারেন্স অর্থাৎ পার্থক্য আমরা আজকে জেনেছি। ঠিক আছে? আচ্ছা, এইখান থেকে যেটুকু আমরা আজকে আলোচনা করলাম সেখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি তোমাদের সামনে রেখেছি। এছাড়াও আরো অনেক প্রশ্ন কিন্তু আমি আলোচনা করতে করতে তোমাদের সামনে আমি বলেছি। এগুলো, যে প্রশ্নগুলো তোমাদের সামনে রাখলাম, এগুলো তোমরা পাঠ্যপুস্তক থেকে খুব ভালোভাবে এর উত্তরগুলো তোমরা একটু জেনে আসবে, বুঝে আসবে, পড়বে। যদি তোমরা নিজেরা একটু টেক্সট বই থেকে না পড়ো তাহলে কিন্তু এখানকার সমস্যা তোমরা কিন্তু বুঝতে পারবে না। ঠিক আছে? আমি পরের দিন তোমাদেরকে এই অংশ থেকে নির্দিষ্টভাবে প্রশ্ন জিজ্ঞাসা করব, যেমন প্রত্যেকটা ক্লাসের শুরুতে আমরা প্রশ্নোত্তর পর্ব আলোচনা করে থাকি। ঠিক আছে? আচ্ছা, আজকের আলোচনা আমাদের এই পর্যন্তই থাকবে। পরবর্তী অংশে আমরা এর পরবর্তী যে অংশ রয়েছে সেই সম্পর্কে, তার মূল বিষয়বস্তু সম্পর্কে আমরা আলোচনা করব। ঠিক আছে? সবাই খুব ভালো থাকবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।